নমস্কার, আমি শুভঙ্কর বিশ্বাস। আমি আজকে WBCS গ্রুপে যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তা ইন্টারভিউ কি কি কোশ্চেন করা হয়েছিল, আমি কি আনসার দিয়েছি, এগুলো বললে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করা হবে না। আমি মনে করি যে কোশ্চেন আনসার শুনলে হয়তো কিছু তথ্য জোগাড় করতে পারবেন আপনারা, কিন্তু তার বেশি কোনো উপকারে আসবে না। আপনারা জানেন যে 30 মিনিটের একটা ইন্টারভিউ হলেও তার প্রিপারেশন ফেজ অনেক আগে থেকে শুরু হয়। সে ফেজে আমরা কিছু ভুল করে থাকি, সেই ভুলের অভিজ্ঞতা আমি শেয়ার করব যেন আপনারা সেই ভুল না করেন। এই ভিডিওতে আমি প্রথমে আমার কোশ্চেন আনসার কি করা হয়েছিল তা বলবো। তারপর আমার যে প্রস্তুতি পর্বে যে ভুল করেছি আমি সেগুলো শেয়ার করব। তারপর ইন্টারভিউ সম্পর্কে আমার কোনো সাজেশন থাকলে সেগুলো আমি শেষে দেবো। তো আমার পরিচয় দিয়ে রাখি, আমি WBCS 2020-তে গ্রুপ সিতে এবং WBCS 2021-এ গ্রুপ এতে সিলেক্টেড হয়েছি। দুবার ইউপিএসসি মেন্স দিয়েছি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং অ্যানথ্রোপোলজিতে আমার মাস্টার্স করা আছে। 10 বছর আমি আইটি সেক্টরে ছিলাম TCS-এ। সেখানে চাকরি করতে করতেই আমি প্রিপারেশন আমার চালাই। ড্রেস, ইন্টারভিউ, পরিবেশের কিছুক্ষণ আগের মুহূর্তে কীরকম পরিবেশ থাকে আশেপাশে, তো সেসব আমি সব শেয়ার করেছি এর আগেই আমার আগের ভিডিওতে। WBCS গ্রুপ সি এর ইন্টারভিউ অভিজ্ঞতা যে ভিডিও বানিয়েছিলাম সেখানে শেয়ার করা আছে, চাইলে দেখতে পারেন। তো সেগুলো আমি এখানে বলছি না। তো বোর্ডের ব্যাপারে সরাসরি চলে আসি। বোর্ডে একটাই বোর্ড ছিল, তো সেখানে চেয়ারপারসন ম্যাডাম ছিলেন, তার পাশে একজন সাইকোলজিস্ট ছিলেন আর দুজন স্যার ছিলেন, সব মিলিয়ে 4 জন। পুরো ইংলিশে ইন্টারভিউ হয়েছে। তো প্রথমে চেয়ারপারসন ম্যাম শুরু করলেন। আমি যখন ভেতরে গেলাম তখন আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি বলবেন টেল মি অ্যাবাউট ইউর সেলফ। তো তিনি তা না করে তিনি সরাসরি আমার রিজিউমে যেটা ছিল তিনি পড়লেন, রিড করলেন, করে বলেন ইউর নেম ইজ দ্যাট, তোমার বাড়ি এখানে, এখানে ইয়ে করছো, সবকিছু বললো, আমার একাডেমিক ক্যারিয়ার সবকিছুই বললো। বলার পরে আমার কোশ্চেন করা হলো হোয়াই সিভিল সার্ভিসেস। তো আমি বললাম যে জব ডাইভার্সিটি আছে, জব সিকিউরিটি আছে, WBCS এর পোস্টগুলির সাথে সোশ্যাল প্রেস্টিজ অ্যাটাচড আছে। দেখুন, এখানে অনেকেই বলে যে আমি দেশের জন্য কাজ করতে চাই, আমার স্বপ্ন। ঠিক আছে, যদি সেটা হয়ে থাকে আপনি বলবেন, আমি বলিনি, কারণ সেগুলো খুব ক্লিশে লাগে, যে খুবই কমন, সবাই বলে, তারাও শুনতে শুনতে বোর হয়ে যায়। তো যদি আপনি মন প্রাণে সেটা বিশ্বাস করেন, সেটা যদি জাস্টিফাই করে আপনি আপনার বিহেভিয়ার সেটা প্রুভ করতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি এরকম মনে হয় যে আপনি ফেক বলছেন, কিছু বলছেন মুখে কিন্তু আপনি আসলে তা নয়, তাহলে একটু সমস্যা প্রথম থেকেই হয়ে যায়। তো আমি সরাসরি বললাম যে এই ডাইভার্সিটি আছে, সিকিউরিটি আছে, জব সিকিউরিটি, যেটা আমার আইটি সেক্টরে ছিল না, সরাসরি বললাম। যাই হোক, তারপরে আমার প্রফেশন অফ মাই ফাদার অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করলেন, বাড়িতে কে কে আছেন বললাম। তারপরে আমি কোন ব্লকে থাকি, কোন জেলা আছে, এসপি, সেখানকার এসপি কে আছে, ডিএম কে আছে, এই নামগুলো জিজ্ঞাসা করলেন। পঞ্চায়েত এলাকা কিনা জিজ্ঞাসা করলেন। এই বেসিক ইন্ট্রোডাকশন পর্ব হয়ে গেলে তিনি তারপরে পাস করলেন মেম্বার টু যে স্যার আছেন, তিনি সম্পূর্ণ ইকোনমিক্সই কোশ্চেন করলেন আমাকে। তো তিনি বললেন যে রিসেশন আর ডিপ্রেশনের মধ্যে কি পার্থক্য আছে, বা জিনিস দুটি কি। তো আমি বললাম যে টেম্পোরারি ইকোনমিক ডিক্লাইন হলে তাকে রিসেশন বলছে, আর যদি লং টাইমে অনেকদিন ধরে চলে, যার সাথে আনএমপ্লয়মেন্ট, পভার্টি এসব যুক্ত থাকে, তাহলে তাকে ডিফ্লেশন বলে। রিসেশনের এক্সাম্পল 2008-এরটা দিলাম। আর যে ডিফ্লেশন আছে, যে ডিপ্রেশন আছে, সেই ডিপ্রেশন 1929 সালে যেটা আছে বললাম। তো তিনি স্যাটিসফাইড হননি, কারণ তিনি জানতে চেয়েছিলেন যে ইকোনমিক ডিক্লাইন কয়টা কোয়ার্টার হলে তাকে ডিপ্রেশন বলছে বা রিসেশন বলছে। তো আমি বললাম যে যদি পরপর দুটো কোয়ার্টারে যদি ডিক্লাইন হয়, তো সেক্ষেত্রে আমরা তাকে রিসেশন বলি। তো তিনি তারপর জিজ্ঞাসা করলেন যে বিজনেস সাইকেল কি কি আছে ইকোনমিতে, একটা বিজনেস সাইকেল তো যে আছে, এক্সপ্যানশন আছে, পিক আছে, আবার রিসেশন, তারপর ট্রফ, রিকভারি, এই যে সাইকেলটা, এটা বললাম।
তারপরে রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ রিসিভড, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই নিয়ে কোশ্চেন করলেন, বললাম। ডিভেঞ্চার আর শেয়ারের মধ্যে কি পার্থক্য এটাও বললাম, যে ডিভেঞ্চার হচ্ছে আপনার একটা ডেট ইনস্ট্রুমেন্ট কোম্পানি, প্রাইভেট কোম্পানি রেজ করে পাবলিক ফান্ড জোগাড় করার জন্য। আর শেয়ার হলো যে আপনার যে মালিকানা সেটাও দেয় তার সাথে। ডিভিডেন্ড কি জিজ্ঞাসা করলেন, তো একটা প্রফিটের কোম্পানি যখন প্রফিট করে তখন তার প্রফিটের কিছু মার্জিন, কিছু অংশ শেয়ার হোল্ডারদের সাথে কন্ট্রিবিউট করে দিয়ে থাকেন বছরে বছরে, তাকে ডিভিডেন্ড বলছে। তারপরে কোশ্চেন করলেন যে তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি, তখন বললাম। তো তারপর মেম্বার 3 যিনি ছিলেন এই স্যারকে দেওয়া হলো। স্যার তখন বলল, হোয়াট ইজ ইউর কারেন্ট প্যাকেজ, হাউ উইল ইউ কোপ আপ উইথ দিস লেস স্যালারি কম্পেয়ার টু ইউর কারেন্ট সিটিসি। বর্তমানে আপনি যে স্যালারি পাচ্ছেন সেই স্যালারি শুনে তারপর বললেন যে তার থেকে তুমি কম স্যালারিতে কি করে আসবেন এখানে। তো আমি সেক্ষেত্রে বললাম, ভালো গুছিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম, বললাম যে আমি মনে করি যে হ্যাপিনেস, জব স্যাটিসফ্যাকশন এগুলি স্যালারির সাথে আসে না। স্যালারি দরকার, মানি দরকার হয় আজকের দিনে একটা মধ্যবিত্ত পরিবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে যতখানি দরকার সেইটুকু স্যালারি আমি এই সরকারি চাকরিতে পেয়ে যাব। আর এর বেশি চাইলে তো চাওয়ার শেষ নেই। আমি আইটি সেক্টরে এরকম অনেক বন্ধুকে জানি যাদের স্যালারি অনেক হিউজ, কিন্তু তারা আরও স্যালারি চাইছে, তাদের ডিমান্ডের শেষ নেই। তো স্যালারি কত পাচ্ছি তার সাথে হ্যাপিনেস নির্ভর করে না সেভাবে। তো সেক্ষেত্রে বললাম যে হ্যাপিনেস ইজ এ আর্ট। তো শুনে তিনি তারপরে কিছু বললেন না। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন ব্রহ্মপুত্র রিভার যে আছে তার ট্রিবিউটারি কি কি আছে, দু একটা নাম বললাম। তিনি আরও শুনতে চেয়েছিলেন, আমার তখন মনে পড়ছিল না। তারপর তিনি কোশ্চেন করলেন যে তুমি যে এই যে এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, এখানে তো হিউজ প্রেশার থাকে, পলিটিক্যাল প্রেশার হোক বা অন্য কিছু, তুমি সেটা কি করে হ্যান্ডেল করবে। তো তখন আমি আমার আইটি সেক্টরে 10 বছর কেরিয়ারের কথা বললাম, অভিজ্ঞতা বললাম, যে আমাকে ম্যানেজারের রোলে থাকতে হয়েছে যেখানে আমার আন্ডারে প্রায় 10 জন এমপ্লয়ি কাজ করতো। কাজের একটা ডেডলাইন থাকতো, আমাকে সেই ডেডলাইনের মধ্যে কাজটাকে ডেলিভারি করতে হতো। ক্লায়েন্টদের সাথে, ইউকে ইউএসএ যে ক্লায়েন্ট আছে তাদের সাথে কলের মধ্যে আমার তাদের রিকোয়ারমেন্ট গ্যাদারিং করা, তারপর আমাদের টেকনিক্যাল টিম আছে তাদেরকে সেই কাজটা বুঝিয়ে দেওয়া, সব কিছু করতে হতো। স্যাটারডে সানডে মাঝে মাঝে কাজ করতে হতো। তো তারপরে পারসুইট অফ হ্যাপিনেস, দ্য পারসুইট অফ হ্যাপিনেস বলে যে মুভিটা আছে তার একটা ডায়লগ বললাম, যে স্যার সব প্রশ্নের উত্তর তো আমি জানি না, কিন্তু আমি জানি যে কিভাবে কোথা থেকে কত কম সময়ে সেই উত্তরটা খুঁজে বার করা যায়। আইটি সেক্টর আমাকে সেই জিনিসটা শিখিয়েছে। তারপরে তিনি কিছু ফ্যাকচুয়াল কোশ্চেন করলেন, পপুলেশন গ্রোথ রেট কত ওয়েস্ট বেঙ্গলে, লিস্ট অফ ওমেন সিএম ইন ইন্ডিয়া, মিনারেলস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইটস লোকেশন। এখানে একটু থতমত খেয়ে গেছিলাম, মিনারেলস মানে অ্যাকচুয়ালি আমি সেটা ইন্টারপ্রেট করতে পারছিলাম না, হঠাৎ করে পাজেল আপ হয়ে গেছিলাম। তো সেখানে আমি একটু চুপ ছিলাম। তখন তিনি বললেন, এটা বলতে পারছেন না, কয়লা আছে মানে কোল আছে। তখন আমি বললাম, হ্যাঁ স্যার ওই রানীগঞ্জ, ধানবাদ। তখন বললাম, তারপর লোহার কথা বললাম, তারপরে চীনামাটি, মাইকা। তারপরে তিনি বললেন আরও বলুন। তখন আমি আর কিছু বলতে পারলাম না তখন। তারপর তিনি এই যে লার্জেস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট কী আছে তখন বললাম সেটা। তারপর আমি ব্লকের ব্যাপারে আবার জিজ্ঞাসা করলেন কিছু। তারপরে নিউজে থাকা কিছু ব্লক যেমন শীতলকুচি, ভাঙড় এসব নিয়ে জিজ্ঞাসা করলেন যে কোথায় লোকেশন, বললাম। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন কোন জেলায় ম্যাক্সিমাম পপুলেশন আছে, আয়তনে কোন জেলা সব থেকে বড়। তারপরে সেতার প্লেয়ারের নাম জিজ্ঞাসা করলেন, তবলা প্লেয়ার। আমি বললাম রবিশঙ্করের নাম, আর তবলা প্লেয়ার বললাম জাকির হোসেন। তখন তিনি বললেন যে রবিশঙ্করের সাথে একজন তবলা বাজাতেন, তার নাম কি। আমি বলতে পারিনি, কিন্তু তার আনসার হবে আপনার আল্লাহ রাখা, যিনি জাকির হোসেনের বাবা ছিলেন। তারপর তিনি বললেন
ফেমাস রাইটার অফ নর্থ 24 পরগনাস, বঙ্কিম বিভূতির নাম বললাম, বিনয় মজুমদারের নাম বললাম। তারপর তিনি বললেন বঙ্কিমচন্দ্রের কিছু বইয়ের নাম বললাম। তারপর বলল যে আনন্দমঠ কার লেখা বললাম। তারপর রিসাইট করতে বললো আনন্দমঠের একটা পোয়েম। তো সুজলাং সুফলাং মালাজ শীতলাম এটা বললাম, একটু বলে একটু থেমে গিয়েছিলাম কারণ পুরোটা জানি না তখন। তারা বললেন ন্যাশনাল একটা সং আছে, আপনি জানেন না পুরো। তো বললাম স্যার গানটা জানি, প্রথম স্ট্যান্ডা মানে প্রথম প্যারাটা জানি। তো বললো তাহলে গানটা করে শোনান। তো গানটা করলাম আমি তখন। তো ওভারঅল যে কোশ্চেনগুলো আমার জীবন নিয়ে বা বাস্তব অভিজ্ঞতা নিয়ে ছিল, সেই উত্তরগুলো আমি দিয়ে স্যাটিসফাইড ছিলাম, কিন্তু কিছু ফ্যাকচুয়াল কোশ্চেন আমি সমস্যায় পড়েছিলাম। শেষে চেয়ারপারসন ম্যাডাম একটা পেন আর পেপার দিয়ে আমাকে বললেন এক পাতা লিখতে হবে, 3টে টপিক বলবো, তার মধ্যে একটা লিখবে, হাতে সময় 3 মিনিট। তো তিনি বললেন নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশনের ডিফারেন্স কি লেখো, না হলে জিএসটি কাউন্সিল এবং তার ফাংশনস লেখো, নাহলে ইম্পর্টেন্স অফ সিভিল সোসাইটিস। তো এখানে আমার একটা টপিক কমন পড়ে গিয়েছিল, জিএসটি কাউন্সিল অ্যান্ড ইটস ফাংশন। তো আমি এটা 1.5 মিনিটে লেখা শেষ হয়ে গেছে, কারণ টপিকটা কমন ছিল। লিখতে গিয়ে কিছু ব্যাপারে ডাউট ছিল, কিন্তু আমি থামলাম না, কারণ 4 জোড়া চোখ আমার দিক তাকিয়ে আছে, আমার মুখের এক্সপ্রেশন দেখছে। আমি জানি এটা নলেজের টেস্ট নয়, বরং লিখতে গিয়ে ভয় লাগছে কিনা বা খুব বেশি ভাবছি কিনা সেটা চেক করছে তারা, যেন আমি কুইক ডিসিশন নিতে পারছি কিনা এটাও চেক করছে। সাইকোলজিস্ট ছিলেন, তিনি বললেন এক পাতা হয়ে গেলে ছেড়ে দিন, আর লিখতে হবে না। সাইকোলজিস্টের কথা আমি আগেই থেকেই ভেবেছিলাম, সেই জন্য যতখানি সম্ভব পজিটিভ ভাইব রাখার চেষ্টা করেছি নিজের মধ্যে। আনসার না জানলেও আমি ঘাবড়ে যাইনি। আমি বলেছি স্যার, নর্মাল ভাবে বলেছি যে সরি স্যার, আই কান্ট রিকল রাইট নাও, বা সরি স্যার, আই ডোন্ট নো দ্য আনসার, এইভাবে বলেছি। আমি ইন্টারভিউতে 90 নম্বর পেয়েছি, আমার এক্সপেকটেশন ছিল 120-র মতো। সিলেকশন হয়েছে, তবে আমার এখনো মনে হয় ইন্টারভিউ আর একটু ভালো হতে পারতো। ইন্টারভিউ ভালো হওয়ার প্রধান কারণ হলো কনফিডেন্স ডাউন। আর কনফিডেন্স ডাউন থাকার 2টো কারণ ছিল। এক হলো অফিসের মারাত্মক চাপ চলছিল তখন, কাজের দায়িত্ব এমন ছিল যে ওই কাজ আমি না করলে আমার কোনো ব্যাকআপ ছিল না, আমাকে করতেই হতো। তো দায়িত্ব দিয়ে সরে যেতে পারিনি তখন। এই কারণে আমার বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো রিভিশন দেওয়া হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে ভুল কোচিংয়ে যাওয়া। আমরা সবাই মনে করি যে একটা কোচিং দরকার, এরকম ব্যাপার না। আপনার যদি সেই পার্সোনালিটি থাকে তাহলে কোচিংয়ের দরকার নেই। আমি গিয়েছিলাম, কিন্তু একদম তারা একদম, যেহেতু আমার রিভিশন দেওয়া হয়নি সেই জন্য বেসিক কিছু কোশ্চেন পারিনি, তো আমাকে পুরো রোস্ট করেছিল একদম তাচ্ছিল্য ভাব, মানে জাস্ট অপমান করা। খুব তিক্ত অভিজ্ঞতা ছিল। কোচিংয়ের নাম বলতে চাই না, কিন্তু তারা আমার মানসিকভাবে আমাকে দুর্বল করে দিয়েছিল। ভেবে দেখুন, 5 বছর ধরে প্রিপারেশনে আছি আমি, আর নেট রেজাল্ট 0, মানে কোনো সরকারি চাকরি পাইনি, 5 বছর হয়ে গেছে। তো তখন তারা বলছে আপনার কি বলবো, মানে আপনার কিছুই জানেন না আপনি, এরকম একটা ভাব দেখিয়েছে। 4-5 জন মিলে আমাকে কিছু কথা বলেছে, একদম আমার পুরো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেসব আলোচনা করে লাভ নেই। আমার সাজেশন হলো ইন্টারভিউর দিন খুব কাম থাকবে, মানে কুল মাইন্ড থাকতে হবে। রুমে প্রবেশ করার আগে মাথা নিচু না করে, একদম মাথা নিচু বা চোখের চাহনি যেন নিচু না থাকে, অন্যদিকে তাকানোর দরকার নেই। দরজা খুলে ঢুকে হাসি মুখে বোর্ড মেম্বার যে চেয়ারপারসন আছেন তার দিকে তাকান, বা আশেপাশে যারা মেম্বার আছে তাদের দিকে তাকিয়ে থাকুন, হাসি মুখে প্রবেশ করুন। আপনি যদি নিজে বোর্ড মেম্বার হতেন, আপনি যদি সেই চেয়ারে বসতেন, ইন্টারভিউ নেওয়ার চেয়ারে, তাহলে আপনি কিরকম ক্যান্ডিডেট এক্সপেক্ট করতেন একটু ভেবে দেখুন, তাই না? তো আই কন্ট্যাক্টটা খুবই দরকার। যে কোশ্চেন করছে তার দিকে তাকিয়ে আনসার দিন, সবার দিক তাকাতে হবে না। একদম স্বাভাবিক ভাবুন, আপনাকে কেউ কোশ্চেন করছেন, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, দরকার নেই। যে সাবলীলভাবে তাকাতে হয় তাকাতে পারেন, কিন্তু যে কোশ্চেন করছে তার দিকে তাকিয়ে আনসারটা দিন। ডিসেন্ট মুখ রাখুন, শান্ত স্থির ভদ্র, হালকা হাসি থাকতে পারে, কিন্তু ফেক হাসি যেন না মনে হয় যে জোর করে হাসছে, ওটা দরকার নেই।
তো স্বাভাবিক থাকুন, এটাই বলবো। আর স্বাভাবিক থাকা ইজি না, মানে আমিও যখন একদম জাস্ট গ্রাজুয়েশন করেছিলাম তখনও ইন্টারভিউ নিয়ে অনেক ভয় ছিল। তো এটা প্র্যাকটিস এক্সপিরিয়েন্স এর মাধ্যমেই আসে, সেটা আশা করি আপনাদের হয়ে যাবে। আর অযথা বডি মুভমেন্ট, হাত টেবিলের উপর না রাখা, এই জিনিসগুলো যেন না করা হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার নলেজ টেস্ট হয়ে গেছে, এখানে শুধু আপনার পার্সোনালিটি টেস্ট হচ্ছে। না জানা কোনো অপরাধ নয়, সরাসরি বলে দেবেন যে আমি জানি না স্যার, কিন্তু অযথা বোর্ডের সময় নষ্ট করবেন না। তেমন হলে যদি আপনি একটা কোশ্চেন না জানেন তখন বোর্ড তখন অন্য কোশ্চেন করবে, কিন্তু যদি এরকম হয়ে যায় যে আপনি একটা কোশ্চেন জানেন না কিন্তু বলে যাচ্ছেন, তারপর পরে ধরা পড়ে গেলেন যে আপনি এটা জানেন না, তখন কিন্তু সমস্যা, মানে একদম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে পুরো। আমার একটা আইটি সেক্টরের একটা ইন্টারভিউতে এটা আমি ফেস করেছিলাম। ফাইনালি বলতে বাধ্য হয়েছিলাম যে স্যার আমি এটা জানি না। তখন তারা বললেন তাহলে প্রথমে কেন বলনি। তো সেই ইন্টারভিউতে আমি সিলেকশন পাইনি আমি, তো সেখান থেকে এই শিক্ষাটা পেয়েছিলাম। ঠিক আছে, তো এই ব্যাপার, এই ছিল আমার সম্পূর্ণ অভিজ্ঞতা। তো আপনাদের আর কিছু যদি জানার থাকে পরবর্তীতে তাহলে বলবেন, আমি সেই আপনার জানা যেগুলো জানতে চান সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে। ধন্যবাদ।